ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি সাউন্ড ওয়েভস এর চ্যাপ্টারের বেসিক ব্যাপারগুলো সবকিছু ডিসকাস করা হয়েছে। আমরা সাউন্ড ওয়েভের রিফ্র্যাকশন নিয়ে অল্প একটু ডিসকাশন করব, এন্ড তোমাদের যে অসিলোস্কোপ নিয়ে লাস্ট ক্লাসে লাস্টের দিকে অল্প একটু যেটা দেখানো হয়েছে ওটা স্টুডেন্ট বুক থেকে আমরা ফার্স্টে দেখে নিব। ওকে, আমরা দেখে চ্যাপ্টার ওখানে যাই। ওয়ালাইকুম আসসালাম সুজাল। ওকে, সো এই হলো আমাদের সাউন্ড ওয়েভস এর চ্যাপ্টার। তো এখন সাউন্ড ওয়েভ কি জিনিস, এটা হলো একটা লংজিটিউডিনাল ওয়েভ, কিভাবে করে ট্রাভেল করে এইসব জিনিসগুলো আমরা জানি। দেন ওই যে একো মেথড ইউজ করে কিভাবে করে সাউন্ডের স্পিড ডিটারমাইন করা হয়, এটা নিয়ে আমরা 2 দিন আলাদা আলাদা ক্লাস নিয়েছি। এই যে এআরএফ স্পিড অফ সাউন্ড হলো অ্যাপ্রক্সিমেটলি 340 মিটার পার সেকেন্ড। দেন রিফ্লেকশন অফ সাউন্ড, এটাকে কি বলা হয়? একো বলা হয়। তো এখন সাউন্ডের রিফ্লেকশন ইউজ করে একে তো সাউন্ডের স্পিড বের করতে পারি, আরেকটা ব্যাপার আছে, স্পিড যদি জানা থাকে, যে দেখো এখানে এটাকে বলা হয় সোনার মেথড। ওকে, এটা ফুল ফর্ম কি? এসও দিয়ে হলো সাউন্ড, এন দিয়ে হলো নেভিগেশন, এ দিয়ে হলো এন্ড, আর দিয়ে হলো এন। এ দিয়ে বেসিক্যালি নেভিগেশন, এন্ড এর জন্য তো আলাদা কোনো লেটার ইউজ করি না। সো এন এ দিয়ে হলো তোমার নেভিগেশন, আর আর দিয়ে হলো রেঞ্জিং। তো সোনারের ফুল ফর্ম হলো সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। তো বেসিক্যালি তার কাজটা কি? আমাদের সি বেডের ডেপথ, ঠিক আছে, যে আমাদের ওশান বেড আর সি বেড কত ডেপথে আছে ওই জিনিসটা বের করার প্রসিডিওর। হ্যাঁ, তো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা আমাদের কাজ হলো এমন কি জিনিস, দেখো সাপোজ আমরা কি করতে চাই, সি বেডের ডেপথ বের করতে চাই। তো শিপের মধ্যে আমাদের ওই সাউন্ডের সোর্সটা আছে। তো সাউন্ডের এই সোর্সের থেকে আমরা কি করব, সাউন্ডের এই সোর্সের থেকে আমরা ওয়েভটা নিচে পাঠাবো, সাউন্ড নিচে পাঠাবো ওয়াটারের থ্রুতে। ওয়াটার দিয়ে তো সাউন্ড আরো বেশি স্পিডে ট্রাভেল করে, কত স্পিডে ট্রাভেল করে এটা আমরা জানি, এটা আমরা দেখবো। তো আমরা স্পিড অলরেডি জানি। তো এখন সাউন্ড এমিট করার কতক্ষণ পরে আমরা রিফ্লেকশনটা ফেরত পাইতেছি, মানে সাউন্ড এমিট করার কতক্ষণ পরে আমরা একো ফেরত পাইতেছি, এটা কি করতেছে? ইলেকট্রনিক একটা টাইমার দিয়ে রেকর্ড করলো। সো দেখো আমরা কি কি জানি, উই নো দা ভেলোসিটি, উই নো দা টাইম, নাকি আমরা যে এখানের মধ্যে দেখো আমরা ভেলোসিটি অফ সাউন্ড ইন ওয়াটার কত এটা জানি। দেন সাউন্ড এমিট করার পরে ফেরত আসার আগ পর্যন্ত যতটুকু টাইম নিছে এই টাইমটাও আমরা জানি না। তো তাহলে টাইমটা আমরা রেকর্ড করলাম। তো এখন এই যে আমাদের একো মেথডের ফর্মুলা ছিল কি, v is equal to 2d divided by t। 2d কেন? বিকজ ডিসটেন্সটা সে কয়বার ট্রাভেল করতেছে? দুইবার, একবার নিচে যাইতে সময়, একবার উপর আসতে সময়, তাই না? তো তাহলে এই যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই t, এই জিনিসটা ইউজ করে আমরা কি করতে পারবো, ডেপথটাকে অর ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ওশানের ডেপথটা কত, যে আমাদের এতটুকু ডেপথটা কত, এই ডেপথটা বের করতে পারবো না? শ্রাবণ বুঝতে পারতেছো প্রসিডিওরটা? যে আমরা সাউন্ড এমিট করব, দেন ওয়েট করব ফেরত আসার জন্য। তো এমিট করার কতক্ষণ পরে ফেরত আসছে ওই টাইমটা রেকর্ড করলাম। আমরা ভেলোসিটি জানি, টাইম জানি, তো তাহলে ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ডিসটেন্স বের করতে পারবো না? কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি বললাম? হ্যাঁ, ভেলোসিটি পার্ট বুঝিনি। ভেলোসিটি অফ সাউন্ড ইন ওয়াটার এটা তো আমরা অলরেডি জানি, ঠিক আছে? আমরা অলরেডি ভেলোসিটি অফ সাউন্ড ইন ওয়াটার জানি, তো ভেলোসিটি জানি আর টাইমটা কি করলাম, রেকর্ড করলাম। তো তাহলে এখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই t, এটা কিসের ফর্মুলা? একো মেথডের ফর্মুলা না? হ্যাঁ ভাই। তো তাহলে এখানে থেকে জানি না কোনটা ডিসটেন্স, তো তাহলে ডিসটেন্সটাকে সাবজেক্ট করে কি ডিসটেন্স বের করতে পারবো না? হ্যাঁ ভাই। তো তাহলে ওই জিনিসটাই। তো তাহলে ডেপথ যদি বেশি হয় তো তাহলে সাউন্ডটা যাইতে আর আসতে বেশি সময় লাগবে, আর যদি ডেপথটা কম হয় তো তাহলে যাইতে আর আসতে কম সময় লাগবে।
ওকে, এমন হলো ব্যাপার। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সোনার মেথড দিয়ে কিভাবে করে ডেপথ বের করা হয়? ওকে, তো এখন রিফ্র্যাকশন অফ সাউন্ড, এই জিনিসটা যে আমাদের অন্য যে লাইট ওয়েভের জন্য তো আমরা দেখছিলাম যে ওয়েভ কি করে, বেন্ড করে। তো তখন ওখানে আমাদের বেন্ডিং গুলা কেমন কি ছিল? তোমার হাই ভেলোসিটি মিডিয়াম থেকে লো ভেলোসিটি মিডিয়ামে গেলে একরকম, লো ভেলোসিটি মিডিয়াম থেকে হাই ভেলোসিটি মিডিয়ামে আসলে পরে আরেক রকম। ঠিক আছে, তো এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ওয়ার্ম এয়ারে, ঠিক আছে, যে টেম্পারেচার যখন বেশি থাকে স্পিড অফ সাউন্ড থাকে বেশি, টেম্পারেচার যখন কম থাকে স্পিড অফ সাউন্ড থাকে কম। কেন? বিকজ টেম্পারেচার যখন বেশি তো তখন কি এয়ার পার্টিকেল গুলি আরো ফাস্টার ট্রাভেল করে, সো তখন কি হয়, the speed of sound in air is greater। আর যখন নাকি টেম্পারেচার কমে যায় তো তখন কি উল্টাটা। তো এখানে আমাদের কি বলতেছে দেখো, all waves can be refracted, even sound waves। কেমন? For example, if parts of a sound wave are traveling through warm air, they will travel more quickly than those parts traveling in cooler air। তো তার মানে কি, ওয়ার্ম এয়ার স্পিড বেশি, কোল্ড এয়ার স্পিড কম। তো তখন কি হবে, since there is a difference in speed, তো তাহলে ওয়ার্ম রিজিয়ন থেকে কোল্ড রিজিয়নে যাইতে সময়, তো তখন সাউন্ড ওয়েভটা কি করবে, বেন্ড করবে। তো কেমন কাজ, as a result the direction of the sound will change। তো তখন কি, it will be refracted। তো এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, জিনিসটা খুবই উইয়ার্ড, যে এই ব্যাপারটা যদি আসলে খেয়াল করে থাকো তো এখন খুবই সুন্দর সেন্স মেক করবে আর কি, ব্যাপারটা এমন কেন হয়, যে জিনিসটা খেয়াল করো এখানের মধ্যে কাজটা কি। রাতে ঘুমানোর চেষ্টা করলে নিচে রাস্তার সাউন্ড বেশি শোনা যায়। এক্স্যাক্টলি, তো এখন এখানের মধ্যে এই ব্যাপারগুলা আমরা আসতেছি। তো কি বলতেছে দেখো, although it is not possible to see sound waves being refracted, যে সাউন্ড ওয়েভ যে রিফ্র্যাক্ট হচ্ছে, লাইট ওয়েভ তো এরকম লেজার লাইট দিয়ে আমরা গ্লাস ব্লক দিয়ে দেখতে পারি যে এরকম বাঁকায় যাচ্ছে লাইট ওয়েভ, তো এটা বোঝা যায়, একদম চোখে দেখা যায়। কিন্তু সাউন্ড ওয়েভের ইফেক্টটা আমরা বুঝতে পারি যে আসলে তার বেন্ডিংটা যে হচ্ছে। তো ব্যাপারটা দেখো, we can sometimes hear this effect। কেমন? স্ট্যান্ডিং এট দ্য এজ অফ আ লার্জ পন্ড অর লেক, মনে করো কোন একটা বড় পুকুরের দুই পাশে তোমরা দাঁড়ায় আছো, মনে করো এক পাশে হলো তুমি দাঁড়ায় আছো, আরেক পাশে তোমার ফ্রেন্ড। তো এখন তুমি চিল্লায়ে তোমার ফ্রেন্ডের কাছে কিছু একটা বলবা, তো তোমার চিল্লানিটা কি করবে, তুমি তো জাস্ট ডিরেক্ট তোমার ফ্রেন্ডের দিকে চিল্লাবে না, তুমি যে সাউন্ড ওয়েভটা ক্রিয়েট করবে এটা কিন্তু সব দিকে ছড়া যাবে, যে স্ট্রেট তোমার ফ্রেন্ডের কাছেও যাবে, এইদিকেও যাবে, এইদিকেও যাবে, এইদিকেও যাবে, এইদিকেও যাবে, সব দিকেই যাবে সাউন্ড ওয়েভটা। ওকে, কিন্তু ব্যাপারটা কি হয় খেয়াল করো, ব্যাপারটা হলো এরকম যে তোমার এই যে দুই পাশে যে, ধরো এই দুটো ডিফারেন্ট কালার দিয়ে আছে, রেড কালার দিয়ে, এই যে সাইড দিয়ে যে ওয়েভ গুলা চলে যাওয়ার কথা, এই ওয়েভ গুলা কি তোমার ফ্রেন্ডের কাছে কখনো পৌঁছানোর কথা বলো তো? তোমার ফ্রেন্ডের ভাইয়া। ডিরেকশনে যে ওয়েভ গুলা আছে তার কাছে জাস্ট ওই ডিরেক্ট ওয়েভটা যাওয়ার কথা নাকি? আজমাইন বুঝতে পারতেছো কি বলতেছি? যে তুমি তোমার ফ্রেন্ডের দিকে ফেস করে আছো, তুমি তোমার ফ্রেন্ডের দিকে ফেস করে চিল্লায় যা বলবা, তোমার ফ্রেন্ডের কাছে ডিরেক্টলি যে ওয়েভটা যাওয়ার কথা ওইটাই শুধু মনে হবে যে তার কাছে পৌঁছাবে। বাট ইফ দেয়ার ইজ আ চেঞ্জ ইন টেম্পারেচার ইন দ্য সারাউন্ডিংস, যে তোমার মধ্যে আর তোমার ফ্রেন্ডের মধ্যে মাঝে দিয়ে কোনো জায়গায় যদি টেম্পারেচার ডিফারেন্স থাকে, সো তখন হোয়াট ক্যান হ্যাপেন, সাউন্ড ওয়েভ ক্যান রিফ্র্যাক্ট এন্ড তোমার ফ্রেন্ডের কাছে এমন সাউন্ড ওয়েভও রিচ করতে পারে যে সাউন্ড ওয়েভটা ন্যাচারালি তার কাছে রিচ করার কথা না। কেমন ব্যাপার এই জিনিসটা দেখো, standing at the edge of a large pond or lake, we can sometimes hear sounds from the other end of the water much more clearly than we would expect। যে নরমালি ডিসটেন্স এত বেশি, সো তাহলে এত ক্লিয়ারলি শুনতে পারার কথা না, কিন্তু তাইলে পরে এত লম্বা ডিসটেন্সও আমরা অনেক ক্লিয়ারলি কয়েকটা সাউন্ড শুনতে পারি সারপ্রাইজিংলি। বাট ওই ব্যাপারটা হয় কিভাবে, দিস ইজ ডিউ টু রিফ্র্যাকশন। কেমন? In figure 13.6 explain this how this happens। দেখো, most of the sound we hear comes in the straight line। এই যে গ্রিন কালার দিয়ে যে অ্যারোটা ড্র করা, সবাই খেয়াল করো, গ্রিন কালার দিয়ে যে অ্যারোটা ড্র করা ওইটা কি,
ডিরেক্টলি এই ওয়েভটাই জাস্ট যাওয়ার কথা, বাকি ওয়েভগুলার তোমার ফ্রেন্ডের কাছে বা লিসেনারের কাছে পৌঁছানোর কথা না। কিন্তু এই ওয়েভগুলা কি হইতে পারে, যদি তোমার এইখানে টেম্পারেচারের কোনো ডিফারেন্স থাকে তো এই ওয়েভটা কি করার কথা, এই যে দেখো এই রেড ওয়েভটা এই ডিরেকশনে, যে এখন ইয়েলো কালার দিয়ে যে ড্র করলাম এই ডিরেকশনে চলে যাওয়ার কথা, কিন্তু এই ডিরেকশনে যাইতে সময় সে যদি কি করে কোন এরকম টেম্পারেচার চেঞ্জ এনকাউন্টার করে, সো হোয়াট ক্যান হ্যাপেন, ইট ক্যান ইদার মুভ অ্যাওয়ে অর মুভ টুয়ার্ডস দ্য লিসেনার। ওকে, তো তাহলে বেন্ডিংটা কোন দিকে হবে ওটা ডিপেন্ড করবে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে, মানে হাই ভেলোসিটি থেকে লো ভেলোসিটি নাকি লো ভেলোসিটি থেকে হাই ভেলোসিটি এরকম। বাট ব্যাপারটা কি যে তোমার ফ্রেন্ড ডিরেক্ট যে সাউন্ডটা শুনবে ওইটা তো আছেই, প্লাস এক্সট্রা যে রিফ্র্যাক্টেড সাউন্ডটা আসবে, যে দেখো এই যে এখানের মধ্যে কাজটা কি, আর রিফ্র্যাক্টেড সাউন্ড ওয়েভ কি হচ্ছে এখান থেকে এরকম ঘুরে বেন্ড করে তোমার ফ্রেন্ডের কাছে আসবে, যে এক্সট্রা সাউন্ড arrive due to refraction। কি বলতেছে দেখো 1 2 3 4 টা পড়ে দেখি, যে most of the sound we hear travels to us in the straight line but some of the sound travels upwards। এই যে পাথ এ দিয়ে তার নিচের পাথে আর কমপ্লেক্সিটি বাড়ায় নাই, তার একটা পাথ দিয়ে দেখাইতেছে যে ওইদিকে তো চলে যাওয়ার কথা, এই ওয়েভটা তোমার আর ফ্রেন্ডের কাছে রিচ করার কথা না, কিন্তু এই ওয়েভটা রিচ করতে পারে যদি কি হয়, যদি ওরকম টেম্পারেচার ভেরিয়েশন থাকে। সো বলতেছে কি, if the temperature conditions are right, then the sound waves travel through the air, they are refracted and follow a curved path towards sea। এই যে তো চলে যাওয়ার কথা এরকম স্ট্রেট লাইনে, যদি টেম্পারেচার সব জায়গায় সেম থাকতো, সাউন্ড একটা সার্টেন সময় এটা যত দূরে যাবে সাউন্ডের এনার্জি কমতে থাকবে না। যে মনে করো আমরা যদি এখন ক্লাসরুমে ক্লাস নিতাম তো তখন কি হইতো, আমি মনে করো বোর্ডের সামনে দাঁড়ায় লেকচার দিতেছি, তুমি একদম লাস্ট বেঞ্চে আছো, তো তখন কি তোমার কাছে যাইতে যাইতে বাকি যারা আছে তোমার সামনে ওরা কি সাউন্ড অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল না, ওরা তো সাউন্ড গুলাকে অ্যাবজর্ব করে ফেলবে, তো তখন কি সাউন্ড যত যাইতে থাকে তত কি হয়, তত তার এনার্জিটা আস্তে আস্তে কমে যায়। তো এর জন্য একটা সার্টেন ডিসটেন্স দূরে আর তখন সাউন্ড ওয়েভটাকে পাওয়া যায় না বা শোনা যায় না। বুঝতে পারছো? ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, তো আমরা তো ডিরেক্ট যে ওয়েভটা আসতেছে ওইটা তো পাচ্ছি, এন্ড এক্সট্রা কোনটা পাচ্ছি, রিফ্র্যাকশন হয়ে যে ওয়েভটা আসতেছে, সো তখন উই সারপ্রাইজিংলি হিয়ার আ ক্লিয়ারার সাউন্ড। এই যে we now receive two sets of sound waves, so the sound we hear seems louder and clearer। ওকে, সো এই ব্যাপারটা হলো আমাদের রিফ্র্যাকশন অফ সাউন্ড ওয়েভ। যে এই ব্যাপারে আসলে কোশ্চেন আসে না সাউন্ড ওয়েভের রিফ্র্যাকশন রিলেটেড, জাস্ট এইটা জাস্ট জানায় রাখলো তোমাদেরকে যে সাউন্ড ওয়েভের কি হয়, রিফ্র্যাকশন হয়। রিফ্র্যাকশন যে চোখে দেখা যায় না, ইয়েস, বাট উই ক্যান হিয়ার ইটস ইফেক্ট। ওকে, তো এটা হলো আমাদের সাউন্ড ওয়েভের রিফ্র্যাকশন রিলেটেড কথা। দেন তোমাদের এই যে পিচ এন্ড ফ্রিকোয়েন্সি এইসব জিনিসগুলো নিয়ে বলা হয়েছে। তো এখন এখানে হলো আমাদের অসিলোস্কোপ, যে লাস্ট ক্লাসে যে অসিলোস্কোপ নিয়ে আমরা দেখছিলাম। অসিলোস্কোপের এখানে আমাদের ব্যাপারটা কি দেখো, অসিলোস্কোপের স্ক্রিন হলো এরকম। তো এখন অসিলোস্কোপের স্ক্রিনের মধ্যে কি আছে, আমরা এক্স অ্যাক্সিসে কি বলছিলাম, এক্স অ্যাক্সিসে এটা কি লাস্ট ক্লাসে টার্মটা বলছিলাম, নামটা কি মনে আছে কারো? টাইম বেস। এক্স্যাক্টলি, ভেরি গুড, টাইম বেস। মানে একটা হরাইজন্টাল স্কোয়ার কতটুকু টাইম রিপ্রেজেন্ট করবে এটা হলো টাইম বেস। আর ভার্টিক্যাল যে স্কোয়ারটা ওটা ওই অ্যাক্সিসে আমরা কি প্লট করি, ভোল্টেজ। ঠিক আছে, যে ভোল্টেজটা বেশি মানে অ্যামপ্লিটিউড বেশি, ভোল্টেজটা কম মানে অ্যামপ্লিটিউড কম, এমন টাইপের ব্যাপার। তো এখন এখানে আমাদের খেয়াল করো যে আমাদের ওয়েভ দেখে প্যাটার্ন একটা বলতে পারতে হবে, যে তোমার মনে করো এরকম কি জিনিস, এটা একটা ওয়েভ, এটা একটা ওয়েভ। তো এখন কোনটার ফ্রিকোয়েন্সি বেশি কোনটার ফ্রিকোয়েন্সি কম বলো তো? স্যার প্রথমটার ফ্রিকোয়েন্সি কম, এরপরটা বেশি। ভেরি গুড। সো তাহলে সেকেন্ডটায় ফ্রিকোয়েন্সি বেশি, এটা বুঝলাম কিভাবে, যে অল্প টাইমে বেশি বেশি করে কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতেছে, আর একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে টাইম লাগতেছে অনেক কম।
তো তার মানে ওখানে কি ফ্রিকোয়েন্সিটা হাইয়ার। তো এখন ফ্রিকোয়েন্সি বেশি মানে ওই সাউন্ডকে কেমন বলছিলাম, ফ্রিকোয়েন্সি বেশি মানে হলো হাই পিচ, ফ্রিকোয়েন্সি কম মানে কি লো পিচ। ওকে, এমন টাইপের ব্যাপার। তো এই জিনিসগুলো আমরা অলরেডি কালকের ক্লাসে কভার করছিলাম। এখন আমাদের লাস্ট যে জিনিসটা আজকের চ্যাপ্টারে, আজকে আমাদের আর বেশি কিছু ডিসকাস করা বাকি নাই, জাস্ট এই লাস্ট জিনিস, এটা হলো হিউম্যান অডিবল রেঞ্জ। স্যার বলো। স্যার লাউডনেস তো একটা এফেক্ট আমরা দেখতে পারি কতটুকু লাউড, কিন্তু পিচের এফেক্টটা কেমন? পিচের ইফেক্ট এই যে ফ্রিকোয়েন্সি বেশি কম দিয়ে ওর কানে যে লাগে কথা কি, যখন নাকি তোমার কোন একটা ম্যানলি ভয়েস যখন নাকি থাকে তো তখন কি হয়, এরকম একটা মোটা একটা গলা শুনতে পাও না, কিন্তু যখন নাকি নরমালি হাই পিচ সাউন্ড কাদের হয়, ফিমেলদের, তাই না? তো তখন ওখানে কি কানে একটু ডিফারেন্ট টাইপের তোমার সাউন্ড ক্রিয়েট হয় না? তো ওই জিনিসটা আমরা ফ্রিকোয়েন্সিটা কানে শুনে বুঝতে পারি যে কানে বেশি লাগে কম লাগে এমন টাইপের ব্যাপার, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন হিউম্যান অডিবল রেঞ্জ, হিউম্যান অডিবল রেঞ্জ বলতে আমরা যে কানে শুনি না, আমরা কিন্তু অনেক সাউন্ডই শুনতে পাই না, বুঝছো? মনে করো বাদুর আছে না, ব্যাট, যে করোনার জন্য যে আমরা এখনো বাসায় বসে ক্লাস করতেছি সবাই। ইয়েস ভাইয়া। তো এখন এই বাদুর কিন্তু কি করে, সে কিন্তু তার চোখে দেখে না, সে তার কি করে সাউন্ড ক্রিয়েট করে করে সে নেভিগেশন করে, যে মুভমেন্ট করে, সে আশেপাশে সবকিছু জানতে পারে কোথায় কি আছে না আছে, সে চোখ ইউজ করে না। তো ওই ব্যাপারগুলোকে বলা হয় ইকোলোকেশন। এটা আমরা এএস এ উঠলে তখন বড় হইলে শিখবো। এই যে এখানের মধ্যে এএস এর বইটা দেখাই, এখানে অনেক ওয়েভস এ লেভেলস এ খুবই মজা, বুঝছো? এই যে ডলফিনস এন্ড ব্যাটস, তারা কি করে এরকম ইকোলোকেশন করে, যেখানে কোনো লাইটও নাই স্টিল তারা ওই জায়গায় কি করে দেখতে পায়। হাউ? নট ইউজিং আইস বাট ইউজিং সাউন্ড। ওকে, যে সাউন্ড ইউজ করে করে ইকো সাউন্ড প্রডিউস করে, ইকোটা ফেরত পায়, সাউন্ড প্রডিউস করে ইকোটা ফেরত পায়, এরকম করে করে তারা কি করে একটা ইমেজ ক্রিয়েট করতে পারে নিজেদের মাথায় ওরকম। সো এই ব্যাপারগুলা নিয়ে আমরা বড় হলে ডিসকাস করব। সো ফর নাও হিউম্যান অডিবল রেঞ্জ, যে আমরা কত ফ্রিকোয়েন্সি থেকে কত ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনতে পাই, আমরা শুনতে পাই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। ওকে, তো এইটা হলো আমাদের রেঞ্জ। এক্স্যাক্টলি সুজাল, 20 থেকে 20 কিলো হার্টজ আর 20,000 হার্টজ। ওকে, তো এটা হলো আমাদের অডিবল রেঞ্জ। তো আমাদের অডিবল রেঞ্জের থেকে কম ফ্রিকোয়েন্সি, যে 20 হার্টজ এর থেকে কম ফ্রিকোয়েন্সির সাউন্ড গুলাকে আমরা একটা নামে ডাকি, যেটাকে বলা হয় ইনফ্রাসাউন্ড। আর 20,000 হার্টজ এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি যারা, তাদেরকে আমরা বলি আল্ট্রাসাউন্ড। ওকে, ইনফ্রাসাউন্ড অনেকগুলো এনিমেল ইউজ করে, সবচেয়ে বড় এক্সাম্পল হলো হাতি, এলিফ্যান্টস। এলিফ্যান্টসরা ইনফ্রাসাউন্ড ইউজ করে নিজেদের মধ্যে কমিউনিকেট করে। আল্ট্রাসাউন্ড ইউজ করে মোস্ট পপুলার টু এক্সাম্পলস ব্যাটস এন্ড ডলফিনস। এখন এখানে অনেক মজার একটা কাজ আছে, বুঝছো? তোমরা যারা নাকি টিনেজে আছো এখনো, ওকে, তো তোমাদের কিন্তু অনেকজনই এই অডিবল রেঞ্জের থেকে বাইরেও অনেকজন সাউন্ড শুনতে পায়, বুঝছো? আমরা অনেকজনই কি করতে পারি, আল্ট্রাসাউন্ড আসলে শুনতে পারি, বুঝছো? যে তোমাদের মধ্যে এমন, তোমরা টেস্ট করে দেখতে পারো, some of you might be able to hear ultrasound. ওকে, তো এই জিনিসটা একটা কুইজ শোতে চিটিং করার জন্য ইউজ করতেছিল একটা ছেলে। কি করতেছিল, অডিয়েন্সের ওখানে তার মনে করো টিচার আছে, কনসালটেন্ট আছে, এমন এমন, তো তারা তো সব অ্যান্সার জানে। ওকে, তো এখন কুইজ কম্পিটিশনে ওখানে বাচ্চাদের কুইজ কম্পিটিশন, তো বাচ্চাদের এরকম কোয়েশ্চেন করা হয়। তো যখন নাকি ওই ছেলেকে কোয়েশ্চেন করা হচ্ছে, তো তখন কি অপশনস দেয়, এ বি সি ডি এরকম অপশন দেয়। তো যখন নাকি কারেক্ট অপশনটা আসে, তো তখন তার সাথে যে চিটিং পার্টনাররা ছিল তারা কি করত, এরকম একটা আল্ট্রাসাউন্ড প্রডিউস করত। কিন্তু যারা নাকি কি বলে
শো হোস্ট করতেছে তারা তো বড় মানুষ, তারা তো আর আল্ট্রাসাউন্ড শুনতে পাইতেছে না। তো তখন পিচ্চিটা কি করে, যখন নাকি অপশন শুনলো বি, তখন সে ওই আল্ট্রাসাউন্ডটা শুনলো যে তার ওই চিটিং পার্টনারটা কি করছে, ওই আল্ট্রাসাউন্ডটা এমিট করছে আর আল্ট্রাসাউন্ডটা প্রডিউস করছে। তো তখন সে বুঝে গেছে যে রাইট অ্যান্সারটা কি হবে, বি হবে। তো তখন সে রাইট অ্যান্সার দিয়ে দিত, তেমন টাইপের। এরপরে যে স্যার আল্ট্রাসাউন্ড তো মুখ দিয়ে ভাইয়া করা এটা যায় না। কি অনলি টিনেজাররাই শুনে? হ্যাঁ, এটা মোস্টলি এরকম টিনেজারদেরই কানটা ওরকম সেনসিটিভ থাকে এরকম শোনার। যত আস্তে আস্তে এজ বাড়তে থাকে তত সেনসিটিভিটি কমে যায়। এটা তাও স্পেসিফিক কয়টা স্যার টিনের, সবার হয় না। হ্যাঁ বলো। স্যার আল্ট্রাসাউন্ড শুনলে কি কানের কোনো ক্ষতি হয় না? এইটা আমি আসলে ফুললি শিওর না। এটা নরমালি ফ্রিকোয়েন্সি বেশি হলে ইয়ার ড্রামের ভাইব্রেশনের জন্য কি হইতে পারে, আই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট দেখা যাক। আচ্ছা ভাইয়া টেস্ট করব কিভাবে? টেস্ট করবা, আল্ট্রাসাউন্ড তুমি নিজে প্রডিউস করবা, যে আল্ট্রাসাউন্ড জেনারেটর বা সিগন্যাল জেনারেটর নিয়ে, ঠিক আছে, যে সিগন্যাল জেনারেটর। আল্ট্রাসাউন্ডে সমস্যা নেই, বাট ইনফ্রাসাউন্ড বেশি লাইক শুনলে ইন্টারনাল অর্গান কাঁপা শুরু করে। আচ্ছা, এই ব্যাপারে আর কি আমার আইডিয়াটা কম। তো এটা তাশফিক যেটা বললো এটা এখন ফর গ্রান্টেড নিতে হবে, দেন পরে আবার খুঁজে টুজে দেখা লাগবে কেমন কি হয় না হয়। তাশফিক কি এখন বসে বসে বই কিনতেছো? ভাইয়া সমানে হ্যাঁ হ্যাঁ একটা প্রাইস জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ, আমি তো দেখলাম নোটিফিকেশন আসতেছে ধুমধাম করে, হয়তো বললাম এটা কোন তাশফিক, এরপর ভাবলাম যে তোমারটাই হবে। স্প্লিট স্ক্রিন অন ভাইয়া। আচ্ছা ওকে। খালি দাম জিগাইবো। ও বললো যে বুক 1 2 3 ওর কাছে আছে এমন এমন। আমি এখানে ক্লাস নিতেছি, একটু পর পর নোটিফিকেশন আসতেছে ফেসবুক বিজনেস থেকে। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম, এখানের মধ্যে দেখো যে টিনদের ওদের কি থাকে, কানটা এরকম কতজনের সার্টেন একটা সেনসিটিভিটি ওয়াইজ থাকে যারা কি করতে পারে, এরকম আল্ট্রাসাউন্ড শুনতে পারে। সো তখন এটা ইউজ করে তারা এরকম চিটিং করতেছিল। দেন কয়েকটা পিচ্ছি, তাদেরও মনে করো কানে একটু টাইপের ডিস্টারবেন্স শুনতে পাইতেছে, তারা পুরোপুরি বুঝতেছে না যে কখন কখন এই সাউন্ডটা বাজতেছে। কিন্তু যখন নাকি তারা খেয়াল করলো, তখন দেখলো যে আরে কি, ওই ছেলেকে জিজ্ঞাসা যখন করতেছে রাইট অ্যান্সারের সময় অলওয়েজ জাস্ট ওই আল্ট্রাসাউন্ডটা প্রডিউস হচ্ছে। তো তখন তারা কমপ্লেইন করলো, এরপর তারা সার্চ টার্চ করে দেন বের করছে যে ওখানে অডিয়েন্সের মধ্যে এরকম চিটিং যারা করতেছিল তারা বসে আছে। তো তাদের কাছ থেকে ওখানে ইয়ে নিয়ে ব্যান ট্যান করে দিচ্ছে আর কি, এমন, বুঝছো? তো এটা একটা মজার একটা টেকনিক। তো যারা নাকি জানে না তাদেরকে এরকম গাধা বানাইতে পারো। ব্যাপারগুলো অনেক মজার, যে when you know physics তুমি অনেক ভাবে এরকম চুরি করতে পারো যে জীবনে ধরাও খাবা না, এমন টাইপের। তো এটা একটু বুদ্ধি লাগে চুরি করতে, আর ফিজিক্স জানতে হয়, বুঝতে হয়। তো অনেকগুলো এরকম ব্যাপার আছে। তো এই যে জিনিসটা বললাম কি, আমাদের হিউম্যান অডিবল রেঞ্জ হলো 20 থেকে 20,000 হার্টজ। 20 হার্টজ এর কম ফ্রিকোয়েন্সিটাকে বলি কি, ইনফ্রাসাউন্ড। 20,000 হার্টজ এর বেশি ফ্রিকোয়েন্সিকে কি বলি, আল্ট্রাসাউন্ড বলি। ওকে, তো this is what we actually had. এই যে লাউডনেস নিয়ে অলরেডি বলছি, যে অ্যামপ্লিটিউড বেশি মানে লাউড সাউন্ড, অ্যামপ্লিটিউড কম মানে কোয়াইট সাউন্ড, এরকম। কারো কি কোনো স্পেসিফিক কোশ্চেন আছে সাউন্ড ওয়েভ চ্যাপ্টার রিলেটেড? হ্যাঁ, আচ্ছা ভাই, রিফ্লেকশন আরেকবার সাউন্ড যদি সলিডস থেকে আরো বেশি ফাস্ট ট্রাভেল করে, একটা ওয়ালের ভিতরে যে সাউন্ড কেন থেমে যায় ইউজুয়ালি? এইটা তোমার বেসিক্যালি ওয়ালে যে সাউন্ডটা থামে, ব্যাপারটা হলো তোমার সাউন্ডটা কোথায় জেনারেট করতেছো, এটা হলো মেইন কথা। তুমি কথা বলতেছো, হ্যাঁ আসবে, তুমি কথা বলতেছো, কথাটা তো সাউন্ড ওয়েভটা, এটার তো ভাইব্রেশন এনার্জিটা কম। তো এটা যখন ওয়ালে যাবে, ইট ওন্ট বি এবল টু কজ সিগনিফিক্যান্ট ভাইব্রেশন অফ দ্য ওয়াল, তাই না? তো তখন তোমার ওয়ালটা কি হয়, বেসিক্যালি এনার্জিটাকে এতই কম এনার্জি থাকে যে ওয়ালটার ভাইব্রেটই করে না, এর জন্য সাউন্ডটা যায় না আর কি। কিন্তু তুমি যদি ওয়ালে একটা ঘুষি মারো, ঠিক আছে, তোমরা কি স্কুলে কখনো এরকম করছো? আমরা ফ্রেন্ডদের সাথে এমন করতাম যে ফ্রেন্ডদের বলতাম যে
বেঞ্চের ওখানে কান রাখতে, ঠিক আছে, কে ওয়াল বেঞ্চের ওখানে, কাঁপাতে পারে? ঠিক আছে, বেঞ্চের ওখানে কান রাখতো, এরকম মাথাটা হেড ডাউন করে ওরকম কানটা রাখতো, দেন আমরা যখন নাকি বেঞ্চে একটা ঘুষি মারতাম আর স্ল্যাপ করতাম, তো তখন কি হইতো, এত হাই একটা সাউন্ড ওয়েভ যাইতো যে তখন কি কানে অনেক সাউন্ড প্রডিউস হইতো আর কি, তো তখন লাফ মেরে উঠতো এমন টাইপের, বুঝতে পারছো? তো এমন টাইপের ব্যাপার। তো ওইখানের মধ্যে কি when you are actually vibrating the solid, বুঝছো তাশফিক? তো সলিডটাকে যখন ভাইব্রেট করবে, যে লাইক তুমি ওয়ালের মধ্যে সাউন্ডটাকে ট্রাভেল করাতে চাও, ইয়েস ইট উইল ট্রাভেল। তুমি কি করবা, ওয়ালটাকে এনাফ এনার্জি দিয়ে তুমি যদি ভাইব্রেট করো, তো তখন কি করবে, ইট উইল প্রডিউস দ্য সাউন্ড ওয়েভ, এন্ড তুমি কান রাখলে শুনতে পাবা সাউন্ড ওয়েভটা, বুঝছো? আচ্ছা ভাইয়া, এনার্জি বেশি দিলে বেশি ভাইব্রেট করবে। হ্যাঁ, তোমার বেসিক্যালি ওয়ালটা একটা রিজিড অবজেক্ট, তো তাকে তো মিনিমাম তোমার কি হবে। আচ্ছা ঠিক আছে তাসলিম, ওকে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে কি তোমার নিয়ে আসলা? ওই তো ও একটা প্রবলেমের কথা বলছে, যার জন্য মাইক ওপেন করতে পারতেছে না আর কি। ও বুঝছি, আচ্ছা, তো এখন আমি এখানের মধ্যে বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার সলিড যে ওয়াল একটা রিজিড অবজেক্ট, তো তো তাকে ভাইব্রেট করানোর জন্য একটা এনাফ এনার্জি দিতে হবে, এমন টাইপের ব্যাপার। লাইট ওয়েভের নেভিগেশন, শ্রাবণ, লাইট ওয়েভ কিন্তু আমাদের এই যে দিয়ে যে যাবে, লাইট যে যাবে এন্ড ফেরত আসবে, লাইটের কিন্তু যাইতে এন্ড ফেরত আসতে অনেক বেশি সময় লাগে। আচ্ছা, সোনার টেকনিকটা দেখো, এটা নোটপ্যাডে বুঝাই, দেখো আচ্ছা ভাইয়া, লাইভ ক্লাস কি শুরু হবে কখনো? সামনাসামনি। এটা তো লাইভ ক্লাস, ওইটা হলো ইন পার্সন ক্লাস বেসিক্যালি, ঠিক আছে? জি তো জি। ইন পার্সন ক্লাসটা নভেম্বর ডিসেম্বরে যদি শুরু করতে পারা যায় তো তাহলে খুবই ভালো, বিকজ এসএসসি এইচএসসি এক্সাম তো তখন অ্যানাউন্স করছে না, তো তার মানে কি ভ্যাকসিনেশনের ওরকমই কোনো প্ল্যান করবে সরকার, তাহলে যেন খুলে দিতে পারে আর কি এডুকেশনাল ইনস্টিটিউশন, বুঝছো? এখানে বাট সরকার ভ্যাকসিনেশন জোকস কেউ যতক্ষণ না বুঝে না। পর্যন্ত এনশিওর করা যাবে, ঠিক আছে ইশতিয়াক, যে যতক্ষণ না পর্যন্ত এরকম ভ্যাকসিনেশন সবারটা এনশিওর করা যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে সামনাসামনি ক্লাস নেওয়াটা খুবই রিস্কি, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো নিদিতা, এই হলো তোমার সি সারফেস, যে সি সারফেসের এখানে এরকম তোমার কি আছে, শিপ আছে, ওকে? তো এই হলো তোমার শিপ। তো এখানে এই হলো তোমার সি বে। এখন কাজটা দেখো, সাউন্ড ওয়েভ প্রডিউস করবে, দেন সাউন্ড ওয়েভটা কি করবে, নিচে যাবে, এরপরে উপরে ফেরত আসবে। তো এখানে কি ডেপথটা কি এতটুকু নাকি নিদিতা? তো তাহলে আমরা সাউন্ড ওয়েভের স্পিড ওয়াটারে কত জানি, 1500 মিটার পার সেকেন্ড নাকি? সো এখন স্পিড আমরা অলরেডি জানি, তো আমরা কি করলাম, যখন সাউন্ড ওয়েভটাকে প্রডিউস করছি তখন একটা স্টপওয়াচ অন করলাম, সাউন্ড ওয়েভটা যখন রিফ্লেক্ট করে যে একোটা ফেরত আসবে, তো তখন আমরা স্টপওয়াচ অফ করব। সো তখন কি এটা একদম ইকো মেথডের মতো হয়ে গেল না, যে সাউন্ডটা যাইতে এন্ড ফেরত আসতে কতটুকু সময় লাগতেছে এটা আমরা রেকর্ড করছি নাকি? তো তাহলে উই নো দা টাইম টেকেন এন্ড উই নো দা স্পিড। সো তাহলে এটা কি ইকো মেথড। সো তাহলে ইকো মেথডের ফর্মুলা কি, v is equal to 2t divided by t। তো এখন এখানে থেকে d টাকে সাবজেক্ট করে ডেপথ বের করব, বুঝতে পারছো? তো এটা হলো মেইন কাজ। এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাঝা, সব বুঝতে পারছো? আচ্ছা ভাই, হ্যাঁ বলো। জি ভাইয়া। ভাইব্রেশন বেশি হইলে ওই সলিডটা ফাইটে যেতে পারে না? হ্যাঁ পারে, এটা রেজোন্যান্সের সময় হয়, এটা আমরা বড় হলে শিখবো, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, স্ট্যান্ডিং ওয়েভ, রেজোন্যান্স, এই ব্যাপারটা আমরা এএসএ যে পাবো। আচ্ছা ভাইয়া, মুখ দিয়ে সাউন্ড করে কি একটা মানে গ্লাস ফাটানো যাবে? ইয়েস, ওই যে অপেরা সিঙ্গাররা চিল্লায় চিল্লায় দেখো না, ওরকম গ্লাস ফাটায় দেয়, তো তখন প্র্যাকটিস ওরকম। করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করো। কলাটা সবার আগে ফাটবে।
ওইটা কি মানুষের কানের জন্য ক্ষতিকর? কোনটা? ওই ওই ফ্রিকোয়েন্সি যে দেখো না অপেরা সিঙ্গাররা কেমন একটা উদ্ভট একটা ফ্রিকোয়েন্সিতে চিল্লায়, আসলে মিউজিকটা বুঝি না আমি। ঠিক আছে, তো মিউজিকটা বেসিক্যালি বুঝি না, বাট ওইটা কতজন বুঝে কেমন। মানে সাউন্ডটা একটু উইয়ার্ড। হ্যাঁ ওইটাই, সাউন্ডটা হালকা উইয়ার্ড। ইয়েস। হ্যাঁ রায়ানা 3। আচ্ছা টর্পিডো, টর্পিডো তুমি যখন নাকি এটা করবা, টর্পিডোকে তুমি যখন নাকি ক্যামেরা দিয়ে যখন নাকি তুমি ডিটেক্ট করতে চাবা, তো তখন কি হবে, একদম লাস্ট মাথায় চলে আসছে যে লাইক তুমি মনে করো মিটিওরাইট, ঠিক আছে, কোন একটা মিটিওর আর্থের দিকে আসতেছে, তো তুমি যখন দূরে থাকবে তখন দেখবা না, কাছে যখন আসবে ক্যামেরা একটা লাগায় রাখছো আর্থের সারফেসে, তো তখন কি আর্থের সারফেসে জাস্ট হিট করবে, তখন তুমি জাস্ট ক্যামেরাতে ক্যাচ করলে, তো তখন ওইটা ক্যাচ করেও কি কোনো লাভ আছে? টর্পিডোটা এসে তো ঠিকই কি করবে, হিট করবে। বুঝতে পারছো? হ্যাঁ ক্লাস এখন আমরা এমনিও শেষ করে দিব। আর আজান তো দেয় কয়টায়? আজান তো দেয় তোমার ইয়েতে। হ্যাঁ তুমি যাইতে পারো, এমনিতে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে, এমনিতে আমাদের ক্লাস শেষ, আজান দিবে আরো 10 মিনিট 12 মিনিট পরে। সমস্যা নাই, তুমি ইফতারের জন্য প্রিপারেশন নাও, প্রবলেম নাই। 7টার দিক দিয়ে এটা। হ্যাঁ ওকে, সো এখন এই সাউন্ড ওয়েভ চ্যাপ্টার রিলেটেড কারো আর ফার্দার কোশ্চেন আছে? হ্যাঁ আমার রিফ্লেকশন আরেকবার বুঝতে পারবো। কোনটা? কোন জিনিসটা ইফতি? রিফ্লেকশনটা। রিফ্র্যাকশনটা মানে কি? রিফ্র্যাকশন মানে হলো সাউন্ডের বা ওয়েভের বেন্ডিং। তো রিফ্র্যাকশনটা বুঝাইছে কিভাবে? বলছে যে তুমি ডিরেক্টলি একজনের কাছে কথা বলতেছো, তো তার কাছে কি আজকের ক্লাসে ঈদের আগে লাস্ট ক্লাস, দেন আমাদের ঈদের পরে ক্লাস শুরু হবে 16th-এ। ওকে রায়ানা, তো কবে দেখো ভাইয়া? লিখে দিছি, চোখে দেখো। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে তোমার ডিরেক্টলি যদি একজন মানুষ কথাটা শুনতো অনেক দূরে থেকে, তো তখন কি অ্যামপ্লিটিউড আর সাউন্ডটা কি অনেক ক্লিয়ার কম পাইতো না? যে তুমি অনেক দূরের একজনের কাছে কথা বলতেছো, তো তখন কি তুমি যত চিল্লাই বলো তার কাছে কি সাউন্ডটা যে অ্যামপ্লিটিউডটা বা সাউন্ডটা এত বেশি ক্লিয়ারলি সে শুনতো না। তো এখন সারপ্রাইজিংলি কত সময় কি করা যায়, সাউন্ডটাকে অনেক দূরে থাকতে সময় ক্লিয়ারলি শোনা যায়। তো ওইটা আসলে পসিবল হয় কিভাবে? এই জিনিসটা বলছে যে সাউন্ড ওয়েভের রিফ্র্যাকশনের জন্য, যে ডিরেক্ট যে ওয়েভ যায় ওইটা তো যাচ্ছেই, অন্য সময় কি হইতো, অন্য সময় এই দিকে যে সাউন্ডগুলি যায় এই সাউন্ডগুলি কি আর লিসেনারের কাছে পৌঁছাবে? না ভাইয়া। তো লিসেনারের কাছে যদি না পৌঁছায়, সে যদি জাস্ট ডিরেক্ট সাউন্ডটা শুনে, তো তাহলে কি অ্যামপ্লিটিউড কম পাবে না, সাউন্ডটা কম ক্লিয়ার হবে না? হ্যাঁ ভাইয়া। তো এখন বলতেছে কি যে যদি টেম্পারেচার ডিফারেন্স একদম ঠিকঠাক মতো থাকে, যেন সাউন্ডের বেন্ডিংটা ঠিক মতো হয়, এজ ইন সাউন্ডটা যদি বেন্ড করে একদম লিসেনারের কাছে আসতে পারে। বেন্ডিং অফ সাউন্ড মানে কি রিফ্র্যাকশন। তো তাহলে এই যে বেন্ড করে, যে সাউন্ডটা তো আসলে অন্যদিকে চলে যাওয়ার কথা, কিন্তু এটা বেন্ড করে কি করলো, লিসেনারের কাছে আসলো নাকি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে যে বেন্ড করে লিসেনারের কাছে আসলো, তো এখন লিসেনার কি পাইতেছে? ডিরেক্ট সাউন্ডটা তো পাইতেছে, আরো রিফ্র্যাক্টেড সাউন্ডের জন্য এক্সট্রা আরেকটা সাউন্ড শুনতে পাইতেছে। তো এখন কি হয়ে যাবে, সাউন্ডটা এনার্জি বেশি পাবে, মানে কি তার সাউন্ডের লাউডনেসটা বেশি হবে এন্ড সাউন্ডটা মোর ক্লিয়ার থাকবে না? হ্যাঁ। তো এই জিনিসটাই বুঝাইছে যে এত দূরে থাকতে সময়ও সাউন্ড নরমালি তো ক্লিয়ার হওয়ার কথা না, কিন্তু মাঝে মাঝে আমরা ক্লিয়ার সাউন্ড সারপ্রাইজিংলি শুনতে পারি। তো ওই জিনিসটা কেন হয়? দ্যাট ইজ ডিউ টু রিফ্র্যাকশন অফ সাউন্ড, যে এক্সট্রা সাউন্ড আমাদের রিফ্র্যাকশন হয়ে আসে। ডিরেক্ট সাউন্ড তো অলওয়েজ শুনি, রিফ্র্যাক্টেড সাউন্ডটা আসলে তখন আমাদের কি হয়, সাউন্ডটা আরো মোর ক্লিয়ার থাকে। বুঝতে পারছো?
ভাইয়া বেন্ডিংটা কখন কখন ঘটে? টেম্পারেচার নিয়ে একটা কথা বলছিলেন না? টেম্পারেচার ডিফারেন্সের কি বলছি যে টেম্পারেচার বেশি হলে স্পিড বেশি নাকি কম হলে স্পিড বেশি? ভাই আরেকবার বলেন তো। এটা যে তোমাদেরকে বইয়ে দেখাইলাম ওই জিনিসটা কেন, এগুলো জিনিস তো নোট ডাউন করার জন্য যে টেম্পারেচার বেশি হলে ভেলোসিটি বেশি, টেম্পারেচার কম হলে ভেলোসিটি কম। তো তখন এখানে আমাদের কাজটা কি থাকবে, এখানে আমাদের টেম্পারেচার ভেরিয়েশনটা কমপ্লেক্স। কেমন জিনিস? ফার্স্টে তোমার সাউন্ডটা এই দিকে চলে যাইতেছে, তো এখন তোমার লেস ডেন্স থেকে মোর ডেন্সে যাইতে সময় তখন কি করে, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে না? তো তখন লেস ডেন্স মানে কি, লেস ডেন্স মানে হলো হায়ার টেম্পারেচার। ওকে, সো তাহলে হায়ার টেম্পারেচারের থেকে লোয়ার টেম্পারেচারে যদি যায়, যে মাঝে যদি লেক থাকে তো লেকের উপরে কি টেম্পারেচার কম, সো তখন হাই টেম্পারেচার রিজিয়ন থেকে লো টেম্পারেচার রিজিয়নে গেলে তো তখন কি হবে, এরকম সাউন্ডটা পাকায়ে বেন্ড করবে। দেন আবার এই জায়গাটায় যে লেস ডেন্স মিডিয়াম থেকে কি বলে মোর ডেন্স মিডিয়াম থেকে আবার লেস ডেন্স মিডিয়ামে আসতে সময় এখন কি উল্টা দিকে বেন্ডিং, তো এই দিকে বেন্ড হয়ে ইভেন্চুয়ালি কয়েকটা আলাদা আলাদা সেপারেট টেম্পারেচার রিজিয়ন, এই টেম্পারেচার রিলেটেড কমপ্লেক্সিটি আমাদের জানতে হবে না এখন, এর জন্য বইয়ে কিছু বলে নাই, জাস্ট বলছে ইফ দ্য টেম্পারেচার কন্ডিশনস আর জাস্ট রাইট, তো তখন এরকম রিফ্রাকশন হয়ে সাউন্ড আমাদের লিসেনারের কাছে পৌঁছাবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে আজকে ছিল বেসিক্যালি আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। তো তোমাদের ক্লাস রিজিউম হবে 26 জুলাইয়ে, ঠিক আছে? তোমাদের ঈদের ভ্যাকেশনের জন্য হোমওয়ার্ক আছে একটা, যেটা কি বুকলেটের চ্যাপ্টার 7, বুকলেটের চ্যাপ্টার 7 এর কোয়েশ্চেন্স গুলা সলভ করে রাখবা। ওইটা আমরা ঈদের পর যে ফ্রাইডে 30 তারিখে ওইটা সলভ করব। ওকে, তো আজকে আমাদের এটুকুই। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক ভাইয়া।